গত জুন মাসে শুরু করেছিলাম আমার চেন্নাই যাত্রা। কাজের সূত্রে ঘুরতে আসার খাতিরে বেশি ঘোরা হয়নি, তবুও আগের এপিসোডে ঘুরে দেখেছিলাম চেন্নাই শহরকে। আর আজ সেই চেন্নাই শহর থেকে মাত্র 1 ঘন্টার পথ পেরিয়ে পৌঁছে গেছিলাম এমন এক শহরে যেখানে সময়টা আজও থমকে আছে সেই 1400 বছর আগে, যেখানে পাথরের গায়ে আজও জেগে আছে পুরাণের গল্প, আর বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে আছে এক টুকরো মহাভারত। আগের পর্বে আমি ঘুরেছিলাম চেন্নাই সিটিতে, জানার চেষ্টা করেছিলাম ভারতের দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা এই সুন্দর ছোট্ট শহরটিকে। ঘুরে দেখেছিলাম ইট কাঠ পাথরের শহরের মাঝে এক টুকরো সবুজে ঘেরা শ্রীমজীপুঙ্গা, বঙ্গোপসাগরের তীরে যিশুর শিষ্যের সমাধির ওপর অবস্থিত সেন্ট থমাসের স্মৃতি বিজড়িত সান্থাম ক্যাথিড্রাল বেসিলিকা, ইতিহাস ও পুরাণের ভিত্তিতে গড়ে ওঠা মহাদেব শিবের উৎসর্গে কপালেশ্বর মন্দির, চেন্নাইয়ের মূল আকর্ষণ ইলিয়াড বিচের উত্তাল জলরাশি তো ছিলই, আর ছিল দেবী লক্ষ্মীর অষ্টরূপকে উৎসর্গ করে গড়ে ওঠা অষ্টলক্ষ্মী মন্দির। আর সেই সঙ্গে অবশ্যই স্বাদ নিয়েছিলাম চেন্নাইয়ের অথেন্টিক খাবারেরও। 26শে জুন, ঘড়িতে সময় বলছে সকাল 10টা। চেন্নাইয়ে আজ আমার সেকেন্ড লাস্ট ডে। আজকে গন্তব্য চেন্নাই থেকে খানিক দূরে, চেন্নাই থেকে প্রায় 60 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে রয়েছে মহাবলীপুরম, যাকে অনেকেই মামাল্লাপুরম নামেও চেনেন। পল্লব রাজাদের সময় গড়ে ওঠা এই শহর কিন্তু আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও বিশ্বজুড়ে পরিচিত। আজ সারাদিন ধরে ঘুরবো মহাবলীপুরমের বিখ্যাত সেই সব জায়গা, শোর টেম্পল, কৃষ্ণাস বাটার বল, পঞ্চরথ, সঙ্গে আরো অনেক কিছু। ইতিহাস দেখবো, পরিচিত হব এখানকার স্থাপত্যগুলির সঙ্গে, আর আপনাদের সাথে ভাগ করে নেব সেই সব গল্প, এবং সাথে অবশ্যই থাকবে খাওয়া দাওয়া। তবে আর দেরি কি, যাত্রা শুরু হোক আর শুভ হোক। এখানে যাওয়ার জন্য একটু সকাল সকাল বেরোনোই ভালো। আমিও তাই সকালবেলা একটি ক্যাব বুক করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। চেন্নাইয়ে আমি ছিলাম পেরুমবাক্কাম এলাকায়, তো সেখান থেকে মহাবলীপুরম ক্যাব ফেয়ার ছিল ওই 550 টাকা মতো। আর এই চেন্নাই থেকে মহাবলীপুরম বা পন্ডিচেরি যাওয়ার জন্য খুব পরিচিত আর সুন্দর একটা রাস্তা হলো ইসিআর বা ইস্ট কোস্ট রোড। তবে আরো একটা রাস্তা আছে, সেটা হচ্ছে ওয়েমার রোড বা ওল্ড মহাবলীপুরম রোড। সেই রাস্তা দিয়েই আমি এখন যাচ্ছি, কারণ ওই রাস্তায় অনেক সময় ট্যাক্স দিতে হয়, তো ড্রাইভাররা সেই রাস্তাটা অ্যাভয়েড করেন। আর আমি যে এরিয়া থেকে যাচ্ছি সেই এরিয়া থেকে যাওয়ার জন্য এই রাস্তাটা একটু ইজিও। তো সব মিলিয়ে এই রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর এবং জার্নিটাও খুব সুন্দর ছিল। ঘড়িতে সময় বলছে 11টা 15। এসে পৌঁছলাম এখন মহাবলীপুরমের আমাদের প্রথম ডেস্টিনেশনে। এখান থেকে টিকিট কাটতে হবে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলে এরকম একটা কুপন বা টিকিট মতো পাওয়া যাবে। আর এই একটা টিকিটেই কিন্তু মহাবলীপুরমের পুরো যা যা স্থাপত্য আছে, যা যা দেখার আছে, সবকিছু ঘোরা হয়ে যাবে। হচ্ছে সেই রাস্তা যেটা ধরে আমরা এলাম। আর ওই যে টিকিট কাউন্টারটা, এই যে কাউন্টারটা, এখান থেকে টিকিটটা নিতে হবে এবং তারপরে এখানে পরপর পরপর সমস্ত মনুমেন্টসগুলো আছে। এটা একদম এন্ড পয়েন্টে, এই জায়গাটায় কিছু ন্যাচারাল কার্ভিংস রয়েছে এরকম।
এবার আস্তে আস্তে প্রথম যে মনুমেন্টটা আছে যেটা দেখবো সেদিকে এগিয়ে যাই। যেতে যেতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে টিকিট যেটা কালেক্ট করলাম এটা আমাদের ভারতীয় যারা তাদের জন্য হচ্ছে 40 টাকা, আর বিদেশি বা ফরেনার যারা আছে তাদের জন্য 600 টাকা। আর এই টিকিটের এরকমই আরেকটা কাউন্টার আছে শোর টেম্পলের ওখানে। কাজেই আপনারা যদি আগে এখানে আসেন তাহলে এখান থেকে টিকিট কালেক্ট করতে পারেন, বা যদি শোর টেম্পলের ওখানে আগে যান তাহলে ওখান থেকে টিকিট কালেক্ট করতে পারেন। যে কোনো একটা জায়গা থেকে কালেক্ট করলে কিন্তু এই সবগুলো একসাথে ঘোরা হয়ে যাবে। আমি যেখানে যাচ্ছি সেখানে যেতে যেতে বলে রাখা ভালো যে এখানে ট্যুর গাইড পাওয়া যায়, কিন্তু ট্যুর গাইড আমি নিইনি, কারণ আমার ট্যুর গাইড আমি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াই, মানে ChatGPT আর গুগল বাবা। তো সেই জন্য আমি ট্যুর গাইড নিইনি। বাকি কেউ চাইলে ট্যুর গাইড নিতেই পারেন, তবে আমাকে যেমন এখানে অফার করেছিল 700 টাকা, সেরকম একটু দেখে দরদাম করে আপনারা নিতেই পারেন। তো আর না হলে যদি মনে হয় যে ওই গুগল আর ChatGPTর ভরসায় চলে যাবে তাহলে তো ডেফিনেটলি খুব ভালো কথা। বরং সেটা আমার মনে হয় আরও ভালো এক্সপিরিয়েন্স হবে, কারণ নিজের মতো করে নিজের জায়গাটাকে ঘুরে দেখা যাবে। এই জায়গাটা কিন্তু বেশ ঢালু, এখান দিয়ে উঠতে গেলে মনে হতে পারে বেশ একটা ছোটোখাটো ট্রেকিং এর ফিল দেবে জায়গাটা। তো এখন যেখানে চলেছি আমার প্রথম যে গন্তব্য, এইখানে এসে প্রথম যে স্থাপত্য সেটার নাম হচ্ছে ভিমস কিচেন। এখন নামটা শুনলে প্রথমে সত্যিই মনে হবে যে এখানে কি ভীম রান্না করতেন বা এখানে কি হতো। তো লোককথা অনুযায়ী বলা হয় যে এখানে যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিলেন তখন এখানে এসে থাকতেন এবং দ্রৌপদী এখানে ভীমের জন্য রান্না করতেন। কিন্তু আসল ব্যাপারটা একেবারেই তা নয়। এখানে এই যে দুটো বিশাল পাথর রয়েছে এর মাঝে যে জায়গাটা তৈরি হয়েছে সেটা অনেকটা প্রাকৃতিক ঘর বা শেল্টারের মতো দেখতে, আর সেই থেকেই লোকমুখে জায়গাটার নাম হয়ে গেছে ভিমস কিচেন। আর খুব ক্লোজ ফোনে দেখালে গুহার যে ভেতরটা রয়েছে তার ভেতরে কার্ভিংস কিছুটা এরকম রয়েছে, এবং এটা হচ্ছে সেই এন্ট্রান্সটা যেখান দিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে পাণ্ডবরা আদৌ কখনো এখানে এসেছিলেন কিনা এর কিন্তু কোনো ঐতিহাসিক প্রমাণ এখানে নেই। তবে নামটার সাথে মহাভারতের একটা গল্প জড়িয়ে আছে, সেটাই জায়গাটাকে একটু অন্যরকম করে দেয়, স্পেশাল করে দেয়। আর মহাবলীপুরম শুরুতেই বলেছিলাম যে এটা যেন এক টুকরো মহাভারত। এখানে যতই এগোবেন পাথরের সাথে জুড়ে থাকা প্রত্যেকটা গল্পর সাথেই কিন্তু এভাবে পৌরাণিক কাহিনী যুক্ত হতে থাকবে। ঠিক তেমনই চলেছি এখন পরের ডেস্টিনেশনে, যেটার নাম হচ্ছে কৃষ্ণাস বাটার বল। এটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথরের। এই যে এখন যেখানে এসে বসেছি সেই কৃষ্ণাস বাটার বল দেখে মনে হলো তো যে কিভাবে দাঁড়িয়ে আছে, এটা কেন গড়িয়ে পড়ে যাচ্ছে না। তার যদি আমি এখন ব্যাখ্যা দিতে যাই সেক্ষেত্রে লোক মুখে শোনা কথা আগে বলি, কারণ নামটাই যখন কৃষ্ণাস বাটার বল তখন কৃষ্ণর সাথে কিছু রিলেশন থাকবে না, এটা হতেই পারে না, তাই না? এটাকে এখানের মানুষরা কৃষ্ণর লাড্ডুর প্রতীক হিসেবে ধরে। কৃষ্ণর যে মাখনের লাড্ডু বা যে মাখন কৃষ্ণ খেতে ভালোবাসতেন সেই প্রতীক হিসেবে ধরে। বলা হয়ে থাকে যে এখানকার পল্লবরাজ রাজা নরসিংহ বর্মন তিনি বহুবার চেষ্টা করেছিলেন যাতে জনগণের কোনো ক্ষতি না হয়, সেই জন্য এই পাথরটিকে এখান থেকে সরিয়ে ফেলতে, কিন্তু আলটিমেটলি সেটা করা যায়নি। এমনকি 7টা হাতি দিয়েও এটাকে
সরানোর ব্যবস্থা করেছিলেন তৎকালীন এই অঞ্চলের ব্রিটিশ গভর্নর আর্থার হ্যাভলক, কিন্তু সেই চেষ্টাও বিফলে গিয়েছিল। এবার এই সব তো গেল ইতিহাসের কথা, বিজ্ঞানের ব্যাখ্যা তো কিছু থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই আছে, এবং সেই বিজ্ঞানের ব্যাখ্যা হলো এই যে পাথরটি রয়েছে, এই পাথরটি সম্পূর্ণটাই গ্রানাইট দিয়ে তৈরি, মানে গ্রানাইটেরই একটি পাথর, এবং সেটা বহু বছর ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে এটার সেন্টার অফ গ্র্যাভিটিটা ভীষণ সুন্দর এই জায়গাটার সাথে মিলেমিশে গেছে, আর ফ্রিকশনও রয়েছে। সেই সব কিছু মিলিয়ে এটাই বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে এবং একে এক চুলো নড়ানো যায়নি। তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন। নাম এটার মাখন বল হতেই পারে, কিন্তু আসলে তো গ্রানাইট, চেটে দেখবেন না জানো। ওই যে পেছনে কৃষ্ণাস বাটার বল দেখা যাচ্ছে, আর এখানে রোদে পুড়ে আমি জল হয়ে যাচ্ছি। ভীষণ খারাপ জোক ছিল, আর সময় নষ্ট না করে পরের লোকেশনে চলে যাওয়া ভালো। আর বলছি জায়গাটা ঢালু ঢালু, আমি ঠিক দেখিয়ে দিচ্ছি জায়গাটা কতটা ঢালু। আমি নামতে গেলে আশা করি বোঝাতে পারবো যে জায়গাটা ঠিক কতটা ঢালু, এবং তারপরেও এই যে কৃষ্ণাস বাটার বল গড়িয়ে কিন্তু পড়ে না। যারা বয়স্ক কেউ আসবেন তারা কিন্তু এই জায়গাগুলো খুব সামলে, তার কারণ জায়গাগুলো খুব স্লিপারি না হলেও ওঠা নামার জন্য কিন্তু বেশ বেগ পেতে হবে, তার কারণ পায়ে গ্রিপ ধরে রাখা একটু মুশকিল হতেই পারে। আর এই যে বাটার বল এবং এই তার ঢালু রাস্তা। কৃষ্ণাস বাটার বলের প্রিমিসেসেই রয়েছে কিন্তু এই গণেশ রথ। এখন নামটা শুনলে স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে এটি গণেশ টেম্পল, এবং শুরু থেকেই তাই ছিল। কিন্তু আসলে মনোলিথিক এই টেম্পলটি ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল বলেই মনে করা হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার পরিচয় বদলেছে এবং সেটি শিবের থেকে গণেশের মন্দির হয়ে উঠেছে। এবং দেখে যা মনে হলো তাতে এখনো এখানে নিত্য পুজো করা হয়, কারণ ভেতরে সরঞ্জামও সমস্ত কিছু রয়েছে। আর এর আশেপাশে কিন্তু আরো অনেকগুলি মনুমেন্টস আছে, তার মধ্যে মহিষাসুর মর্দিনী কেভ, ত্রিমূর্তি কেভ, আর তার সামনেই হচ্ছে দ্রৌপদী স্নানাগার। এগুলো কিন্তু খুব সুন্দর জায়গা, কিন্তু আমি সময়ের অভাবে যেতে পারিনি। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই সেগুলো ঘুরে দেখবেন। আর এর মাঝেই আমরা যে রাস্তা ধরেই এসেছিলাম সেই রাস্তা ধরেই আবার ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী যে জায়গা সেখানে যাওয়ার জন্য। এই পথে বেরিয়ে, এই প্রেমিসেস থেকে বেরিয়ে পরের জায়গাটাতে যেতে হবে। এখানে আমরা ছিলাম, এবার এই যে রাস্তা ধরে বেরোলাম এবং এখান থেকে বেরিয়ে ডান দিকে কয়েক পা হাঁটলে পাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই হচ্ছে অর্জুনস পিনান্স। নামটা শুনেও মনে হয় এখানে অর্জুনের তপস্যার গল্প খোদাই করা আছে, কিন্তু এই রক রিলিফের গল্পটা আসলে আরো ইন্টারেস্টিং। প্রায় 100 ফিট লম্বা এবং 43 ফিট উঁচু এই অর্জুনাস পিনান্স কিন্তু পৃথিবীর অন্যতম বৃহৎ ওপেন এয়ার রক রিলিফ।
আর এই রক রিলিফে যেমন একদিকে অর্জুনের তপস্যা করে সেখানে অর্জুনের ভগবান শিবকে সন্তুষ্ট করে পশুপাত অস্ত্র লাভ করার চেষ্টা করেছিলেন, সেই কাহিনী বর্ণিত আছে বলে মনে করা হয়। তেমনি আবার অন্য একটা ইন্টারপ্রিটেশন অনুযায়ী মনে করা হয় রাজা ভগীরথের তপস্যা এবং স্বর্গ থেকে পৃথিবীতে গঙ্গার অবতরণের কাহিনীও বর্ণিত আছে এখানে। এই রক রিলিফের মাঝে যে প্রাকৃতিক ফাটলটি দেখা যায় সেটি থেকেই গঙ্গার প্রবাহ হিসেবে মনে করা হয়। আর সেই সঙ্গে এখানে চারপাশে অসংখ্য দেবদেবী, সাধু, বিভিন্ন বন্য জন্তু, এমনকি তপস্বী বিড়ালের দেখা পাওয়া যায়। অর্থাৎ একটি বিশাল পাথরের গায়ে পুরো এক পৃথিবীকে যেন ধরে রেখেছিলেন তৎকালীন পল্লব শিল্পীরা। আজ থেকে প্রায় 1400 বছর আগে তৈরি এই ওপেন এয়ার রক রিলিফ আজও দাঁড়িয়ে আছে মহাবলীপুরমের ইতিহাসের সাক্ষী হয়ে। আর এইখানে এই যে নাগেদের বিভিন্ন চরিত্র দেখতে পাওয়া যায়, নাগরাজ, নাগরানী, নাগকন্যা, এই সমস্ত কিছু, আর সেই সঙ্গে বিভিন্ন কাহিনী আরো বর্ণিত আছে যা কিন্তু আমাদের তৎকালীন স্থাপত্য কতটা উন্নত ছিল সেটারও প্রমাণ দেয়। অর্জুনাস ফিনান্সের ঠিক পাশেই, মানে এই যে অর্জুনাস ফিনান্স আর তার ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন পঞ্চপাণ্ডব মণ্ডপ। নামটা শুনে স্বাভাবিকভাবেই আবারও মহাভারতের কথাই মনে আসবে, পাণ্ডবদের কথাই মনে আসবে, কিন্তু ইতিহাস বলছে এর গল্পটা একটু অন্যরকম। এটিও পল্লবদের যুগে তৈরি রক কাট আর্কিটেকচারের একটি অংশ, আর পঞ্চপাণ্ডব নামটা মূলত পরবর্তীকালে লোক প্রচলিত গল্প। পাণ্ডবদের সঙ্গে এর সরাসরি কিন্তু ঐতিহাসিক সম্পর্কের প্রমাণ কোনো পাওয়া যায়নি। এখানে সামনে যে লায়ন বেসড পিলারগুলি রয়েছে সেগুলো কিন্তু পল্লব আর্কিটেকচারের অন্যতম একটি ক্যারেক্টারিস্টিক্স ফিচার বলা যেতে পারে। তবে এই যে পুরো কেভটা, এটা কিন্তু আসলে অসম্পূর্ণ। অর্থাৎ আজ থেকে 1300-1400 বছর আগে যে কাজটা শুরু হয়েছিল সেটা কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অসম্পূর্ণ রয়ে গেছে। একটার পর একটা পাথর কেটে তৈরি মনুমেন্ট দেখতে দেখতে তখন কিন্তু একটা জিনিস বেশ পরিষ্কার হয়ে যাচ্ছিল যে মহাবলীপুরমে পাথর শুধু স্থাপত্যের উপকরণ নয়, বরং পাথরই এখানে গল্প বলার ভাষা। আর সেই গল্পের এক উদাহরণ হলো কিন্তু এই কৃষ্ণ মণ্ডপ। হ্যাঁ, এবার আন্দাজ করাই যাচ্ছে এখানকার সবচেয়ে বড় গল্প যাকে নিয়ে বারে বারে ফিরে আসছি তিনি অবশ্যই কৃষ্ণ। এখানে পাথরের গায়ে খোদাই করা রয়েছে কৃষ্ণর গোবর্ধন পাহাড়কে তুলে ধরে বৃন্দাবনের মানুষ ও গবাদি পশুকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার যে সর্বজন বিদিত কাহিনী সেটাই। তবে শুধু কিন্তু তাই নয়, এখানে সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে তাকালে কেবলমাত্র কৃষ্ণ আর গোবর্ধন বা ওই গল্পই কিন্তু নয়, চারপাশে ভালো করে দেখলে দেখা যায় গরু, রাখাল, গ্রামবাসী, এমনকি তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তকেও এখানে তুলে ধরা হয়েছে। মানে প্রায় 1400 বছর আগে শিল্পীরা শুধুমাত্র একটি পৌরাণিক ঘটনাকেই দেখাননি, বরং একটি গোটা কমিউনিটির জীবনকেই পাথরের গায়ে ধরে রেখেছেন। আমার চোখ মুখের অবস্থা দেখে আশা করি বোঝা যাচ্ছে যে বাইরে ওয়েদার ঠিক কিরকম রয়েছে। যাচ্ছে তো এই রকমের গরম, মানে আমি তো রেকমেন্ড করব, অ্যাডভাইস করব সবাইকে যে গরমটা অ্যাভয়েড করেই আসতে, শীতের দিকে আসলে খুব ভালো। কারণ একটু তো এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে হচ্ছে এবং সবটাই কিন্তু খুব ওপেন এরিয়া, কাজেই সেই জন্য মানে বেশ ভালো রকম রোদই লাগছে। আর রোদের তাপটা বেশি থাকলে তো আরো সাংঘাতিক অবস্থা। যাই হোক, ফাইনালি আপাতত একটা দোকানে এসেছি, ছোট মতো একটা দোকান, কিন্তু বেশ সুন্দর, অনেক কিছু পাওয়া যায়, স্ন্যাক্স আইটেম, এরকম শরবত। তো আমি ফাইনালি একটু নিজেকে রিফ্রেশ করার জন্য, একটু এনার্জি আনার জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য, সবকিছুর জন্য একটা মুসম্বির জুস নিয়ে নিয়েছি। এই যে মুসম্বির জুসটা,
৳৬০ নিচ্ছে। পরিমাণটা মোটামুটি ঠিকঠাকই আছে। এবার খেয়ে দেখতে হবে জিনিসটা কিরকম। আশা করি খারাপ হবে না। কেন দেখে যেটা মনে হচ্ছে। আর তার থেকেও বড় কথা এই গরমের মুখে এখন ঠান্ডা যে জিনিসই পাওয়া যাবে সেটাই ভালো লাগবে। তো একবার ট্রাই করে দেখি। না সত্যিই ব্যাপারটা খুব রিফ্রেশিং। আম বেশ ভালোই লাগবে। মানে ৳৬০ দিয়ে মনে হবে যে ঠিক আছে, চলো পয়সা উসুল। তো আপাতত আমি এটা শেষ করি এবং এরপরে কোথায় যাচ্ছি ততক্ষণ সাথে থাকো। এই হচ্ছে সেই ছোট্ট দোকান যেখানে আমি শরবতটা খেতে ঢুকেছিলাম। এখন ঠান্ডা ঠান্ডা হয়ে বেরিয়েছি, আবার গরম হতে। অটোয় উঠেছি, চলেছি পঞ্চরথের উদ্দেশ্যে। এবার এসে পৌঁছেছি এখানকার অন্যতম আকর্ষণ যেটা পঞ্চরথ, সেখানে। এই পঞ্চরথের গল্পটা কিছুটা ছোট গল্পের মতো। ছোট গল্প আমরা যেমন জানি যে শেষ হইয়াও হলো না তো শেষ, আর এইখানের গল্পটাও কিছুটা সেরকম। রাজা নরসিংহ বর্মনের আমলেই এই পঞ্চরথ তৈরি শুরু হয়েছিল, কিন্তু এই কাজ অসম্পূর্ণ থেকে যায়। তাই যে জায়গা কখনো একটা সুন্দর মন্দির হতে পারতো, সুন্দর মন্দির হয়ে উদ্বোধন হতে পারতো, সেটা কিন্তু অসম্পূর্ণই রয়েছে। ছোট গল্পের মতো এখানেও কিন্তু শেষটা আমাদের কাছে অধরাই রয়ে গেছে। ইতিহাস সবসময় যে ভালো কথা বলে যায় তা তো নয়, ইতিহাস কখনো কখনো মন খারাপের স্মৃতিও দিয়ে যায়। এটি হলো দ্রৌপদী রথ। দ্রৌপদী রথের ঠিক পাশেই রয়েছে দ্রৌপদীকে যিনি জয় করেছিলেন আসল অর্থে, সেই অর্জুনের রথ। পঞ্চরথের মধ্যে সব থেকে বড় যে রথটি হলো সেটি এটি, এবং আকার দেখেই এই বোঝা যাচ্ছে এই ভীমাকৃতি এই রথের নাম ভীমরথ। আর এটি ধর্মরাজ যুধিষ্ঠিরের রথ। এটি একত্রে নকুল ও সহদেব রথ। পঞ্চরথের এই যে বিস্তীর্ণ অঞ্চল যার কাজ বন্ধ হয়ে গেল, সেটা কেন থেমে গেল, কেন আর শেষ করা হলো না, তার উত্তর কিন্তু আজও জানা নেই, এবং সেই উত্তর হয়তো আর কোনোদিন জানাও যাবে না। তবে সেই অমীমাংসিত প্রশ্নটাই এই পঞ্চরথের গল্পটাকে কিন্তু আরো রহস্যময় এবং মানুষের মনে উৎসাহের জায়গা তৈরি করে রেখেছে। ঘোরাঘুরি অনেক হলো, ঘড়িতে এখন সময় বলছে প্রায় ৩টে। আর এখন না খেলেই নয়, কাজে পেটে ছুঁচোয় একদম ডন দিচ্ছে। আপাতত পরবর্তী যে গন্তব্য সেখানে যাওয়ার আগে একটা স্টপ দিতে হবে এবং উদর পূর্তি করতে হবে, না হলে পরে যা যা দেখবো বা দেখানোর চেষ্টা করব সেগুলো কোনোটাই কিন্তু সফল হবে না।
হ্যাঁ, এবার পরের জায়গায় যেতে যেতে একটা কথা বলে রাখা ভালো, এতক্ষণ যে জায়গাগুলোতে আমরা ঘুরছিলাম সেই জায়গাগুলোর প্রত্যেকটাই কিন্তু একে অপরের খুব কাছে, মানে পায়ে হাঁটা ডিস্টেন্সে, যেখানে হেঁটে হেঁটে চলে যাওয়া গেছে। এবার পঞ্চরথটা একটু দূর ছিল, তাই জন্য আমি একটা অটো করে নিয়েছিলাম। কিন্তু এরপরে যেখানে যাচ্ছি এখন সেখানে ডিস্টেন্সটা ওইগুলোর থেকে একটু বেশি, যার জন্য আর গরমটা অত্যধিক ছিল, সেই জন্য আমি একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, নিয়ে তারপরে ডেস্টিনেশনে পৌঁছেছি এবং আগে খাওয়া দাওয়া করে তারপরে এবার কিন্তু ঢুকবো। এখন যে জায়গাটায় এসেছি মানে শোর টেম্পলের এরিয়া, তার বাইরে কিন্তু খাবার জায়গা খুব একটা নেই। মানে আপনি ওই ফ্রুট চাট ফুচকা এসব পাবেন, কিন্তু প্রপার রেস্টুরেন্ট বা বসে খাওয়ার জায়গা কিন্তু খুব কম আছে। তো আমি যে মুহূর্তে গেছিলাম সেই মুহূর্তে আশেপাশে ভাতের দুটো হোটেল দেখেছিলাম, যেগুলো তখন মোটামুটি গোছানো হয়ে গেছিল, আর এই একটাই রেস্টুরেন্ট পেয়েছিলাম, সেই জন্য সেখানে ঢুকেছিলাম, যেটা দেখে ভালো মনে হয়েছিল। কিন্তু ঢোকার পর যেটা টুইস্ট হয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু ভেজ রেস্টুরেন্ট। এখানে কিন্তু নন ভেজ কোনো আইটেম পাওয়া যায় না, পেঁয়াজ রসুন থাকে, বাট মাছ মাংস ডিম কিন্তু এখানে পাবেন না। তো প্রথমেই অর্ডার করে নিয়েছিলাম একটা এরকম সুন্দর মকটেল, কারণ বললামই বাইরে প্রচন্ড গরম, একটু ঠান্ডা করা, নিজেকে রিফ্রেশ করার প্রয়োজন হয়েছিল। আর সেই সাথে মেনু পুরো ঘেটে আমার ওই টাইমে এই দুটো থেকে ভালো অপশন কিছু পাইনি। সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি, যেটা অবভিয়াসলি হয় না, ভেজ পোলাও হয়, কিন্তু ভেজ বিরিয়ানি বলেই মেনু কার্ডে লেখা ছিল, এবং সেই সাথে ছিল পনির বাটার মশালা। কারণ এই দুটো ছাড়া আমি তখন উদরপূর্তির জন্য আর কিছু পাইনি। আর অবভিয়াসলি বাঙালি একটু তো দুপুরবেলা ভাত লাগেই, মানে আমি অন্তত আমার কথা বলছি সেই ক্ষেত্রে। তো এই হচ্ছে মাদ্রাস ক্রনিকলস, যে রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর ছিল, বেশ একটা পুরোনো দিনের মাদ্রাজ, বা যখন আমরা ম্যাড্রাস বলতাম সেই টাইমটার ফিল দিচ্ছিল। ভেতরে রেস্টুরেন্টেও কড়ি বর্গার কাজ ছিল, সুন্দর লাইটিংস গুলো ছিল, সেই সব মিলিয়ে জায়গাটা তো অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর ছিলই, সেই সাথে খাবারগুলোও কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। যদিও ভেজ, কিন্তু খাবার নিয়ে কোনো কথা হবে না। কাজেই আপনারা যদি আসেন এখানে একবার কিন্তু ট্রাই করতেই পারেন, আমি রেকমেন্ড করব। পৌঁছে গেছি শোর টেম্পল প্রিমিসেসে। আর তখন যে বলছিলাম একটা টিকিট কাউন্টার, এই যে সেটা, এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের টিকিটটা কালেক্ট করতে পারেন যদি এখানে আগে আসেন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখায়, এরকম কিছু গাড়ি আছে যেগুলোতে করে যারা সিনিয়র সিটিজেন বা প্রেগনেন্ট মহিলা আছেন, কিংবা যারা বাচ্চার মা, সেরকম লোকজন, হ্যান্ডিক্যাপ এরকম মানুষজন এই গাড়িটা অ্যাভেল করতে পারবেন ফ্রিতে। আর একটা জিনিস যেটা, এই মন্দির প্রেমিসেসে এসে এইখানে কিন্তু খাবার জলের ব্যবস্থা আছে, এবং ওই দিকটাতে টয়লেটেরও ব্যবস্থা আছে। এই শোর টেম্পলের এরিয়াটা কিন্তু অনেকটা বড়, যেখানটা এন্ট্রি আছে সেখান থেকে বেশ অনেকটাই হেঁটে পৌঁছতে হয়, এবং সেটা রোদের মধ্যে হলে তো ভীষণই চাপের ব্যাপার, যেমন আমি ফিল করছি। যদিও এখন রোদ অনেকটা পড়ে গেছে, এখন অতটাও চাপ লাগছে না, তবুও গরমের মধ্যে কিন্তু এটা বেশ একটা হেক্টিক। এই যে সমুদ্র, তার উত্তাল জলরাশি, আর এই সমুদ্রের পাড়ে ঢেউয়ের একেবারে সামনে দাঁড়িয়ে আছে মহাবলীপুরমের সবচেয়ে আইকনিক মনুমেন্ট শোর টেম্পল।
আবারও সেই 1300 বছর আগে পল্লবরাজ নরসিংহ বর্মনের সময়ই কিন্তু এই মহাবলীপুরম তৈরি হয়েছিল। এই মন্দির পাথর কেটে নয়, বরং পাথরের ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছিল। এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি শিব মন্দির, একটি পূর্বমুখী, অন্যটি পশ্চিমমুখী, আর মাঝখানে রয়েছে আরেকটি ছোট বিষ্ণু মন্দির। আর এই মন্দিরকে ঘিরে রয়েছে সারি সারি নন্দী মহারাজ, যেন সমুদ্রের দিকে তাকিয়ে তারা পাহারা দিচ্ছেন এই প্রাচীন মন্দিরকে। তবে শোর টেম্পলকে ঘিরে কিন্তু শুধু ইতিহাসই নয়, বরং রয়েছে এক রহস্যময়ী গল্প। বলা হয় একসময় সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল সাতটি মন্দির, 7 প্যাগোডাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের গ্রাসে সেই বাকি 6টি মন্দির হারিয়ে যায় জলের নিচে, আর আজও একা দাঁড়িয়ে আছে এই শোর টেম্পল। তবে এই কথাটা শুধু গল্প হয়ে থাকেনি। 1300 শতাব্দীতে মার্কো পোলোর লেখাতেও কিন্তু এই জায়গার উল্লেখ পাওয়া যায়। আর 2004 সালে যখন সুনামি হয়, বলা হয় তখন সমুদ্র সরে গেলেও কিন্তু কিছু প্রাচীন সাবমার্জ স্ট্রাকচারের চিহ্ন চোখে পড়েছিল। মহাবলীপুরম দেখে যখন বেরোচ্ছিলাম তখন পড়ন্ত বিকেল, সূর্যি মামা আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে পড়ছে। আর আমিও বুঝলাম মহাবলীপুরম শেষ করে এবারের মতো আমার ঘোরাঘুরির পালাও কিন্তু শেষ। এবার ঘরের মেয়ে ঘরে ফেরার পালা। তাই আবারও একটা ক্যাব নিয়ে এবার মহাবলীপুরম ছেড়ে আপাতত এখানের আমার যে বাড়ি সেখানে ফেরার পালা। আর কাল একেবারে এই শহর ছেড়ে কিন্তু ব্যাক টু প্যাভিলিয়ন, মানে কলকাতা ফিরে যাওয়ার দিন। তবে সত্যি কথা বলতে সারাদিনের ঘোরাঘুরির পর এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তখন একটাই জিনিস চেয়েছিলাম যে একটু বাড়ি গিয়ে বসি আর পাটাকে রেস্ট দিই। কারণ এখানের যা সব ঘোরার জায়গা সবটাই তো হেঁটে ঘুরে দেখতে হয়, আর এত রোদের তাপ সব মিলিয়ে একটু টায়ার্ড হয়েছিলাম বইকি। শেষ হলো আমার মহাবলীপুরমের যাত্রা, সেই সাথে এবারের মতো চেন্নাই যাত্রাও শেষ। এবার রাত্রিবেলা বসে শুধু ব্যাগ গোছানো আর এখানকার সব গল্প কলকাতায় নিয়ে ফেরার পালা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার এখানকার বাড়ি। সো টাটা।